যাচ্ছ? কেউ কি অমৃত রান্না করে নিয়ে দাঁড়িয়ে আছে নাকি যে আমার হাতের বিষ মুখে তোলা যায় না? আমার কথায় সেও মেজাজ দেখিয়ে বলল, সকালের রান্না শেষ করতে যদি দুপুর বানিয়ে দাও তাহলে কি আর খেয়ে যাওয়ার উপায় থাকে? নবাবজাদির তো সকাল 8টা না হলে ঘুম ভাঙে না। আমিও বিরক্ত গলায় বললাম, ঘরে একটা মেয়ে আছে, সেদিকে কি নজর আছে? তাদের সবকিছু তো আমাকে দেখতে হয়, একটু খাবারও কি বেড়ে খেতে পারো না তুমি? সে ভ্রু কুচকে বলল, তোমার ঘ্যান ঘ্যান শুনে অফিসে যেতে ভালো লাগে না, বলে চলে গেল। আমি পেছন থেকে বললাম, আরে টিফিন বক্সটা তো নিয়ে যাও। সে পেছন ফিরে বলল, আমার জন্য অমৃত নিয়ে বসে আছে, তোমার হাতের বিষ খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই, বলেই নিলয় চলে গেল। আমার মেজাজ খারাপ হয়ে গেল। খাবার টেবিলে বসে আমার মেয়ে উষ্ণতা মামা করে ডাকতে লাগলো। মেয়ের ডাক শুনে চোখের কোণে জমানো এক ফোঁটা পানি মুছে খাবার টেবিলের দিকে চলে গেলাম। ডাইনিং টেবিলের কাছে আসতে উষ্ণতা বলল, মা প্রচুর ক্ষুধা পেয়েছে, খেতে দাও। রান্নাঘরে গিয়ে দেখি তরকারি নেই, সবজিও কম। বুঝতে পারলাম নিলয় আমাকে না জানিয়ে টিফিন বক্সে করে খাবার নিয়ে গেছে। টিফিন বক্সটাও ঘরের কোথাও নেই। পাশে দুটো প্লেটে আমারও উষ্ণতার খাবারটাও ঢাকনা দেওয়া। মুচকি হেসে মনে মনে ভাবলাম, মানুষটা পারেও পটে, যাওয়ার আগে রোজ আমাকে রাগাতে হবে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। খাটের উপর মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 11টা বাজে, এখনো তার খোঁজ নেই। কোথায় কি করে সৃষ্টিকর্তাই ভালো জানে। এত কিসের কাজ যে রাত 11টা বেজে যাবে? মেজাজটা ধরে রাখতে না পেরে মোবাইলটা হাতে নিয়ে তাকে কল দিলাম। রিং পড়ছে, তবুও কল পিক করে না। মেজাজটা আরো খারাপ হয়ে গেল। আবারও কল দিলাম। একটা রিং পড়ার সাথে সাথেই কলটা রিসিভ করলো। বললাম, এত রাত অব্দি কিসের কাজ তোমার? অপর প্রান্ত থেকে বলল, দরজা খুলে দাও। আমি খাট থেকে নেমে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই একটা